নমস্কার, বড়দের প্রণাম। আজকে এখানে ৮ নং বরদোয়ালি মণ্ডলের উদ্যোগে যে কর্মযোগী শ্রী নরেন্দ্র মোদীজির উপর যে আলোচনা, যে সেমিনার এখানে রাখা হয়েছে মুক্তধারা অডিটোরিয়ামে, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার সদস্য শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, যিনি বিস্তারিতভাবে এখানে সব বিন্দুকে টাচ করে উনি কথা বলেছেন, আমাদের সামনে উপস্থাপন করেছেন। ধন্যবাদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে। উপস্থিত আছেন শ্রী অসীম ভট্টাচার্য, আমাদের সদর আরবান ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, এবং অসীম ভট্টাচার্য মহোদয় এত সুন্দরভাবে সবসময় সুন্দর বক্তব্য রাখেন উনি, ওনাকে আমি ধন্যবাদ দেব। এবং আমি বিশেষ করে ধন্যবাদ দেব এখানে আমাদের এই মণ্ডলের যিনি সভাপতি শ্রী সঞ্জয় সাহা মহোদয়কে, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন, যে এই ধরনের একটা চিন্তা ভাবনা রেখে এই সেবা পক্ষকালের মধ্যে এই ধরনের একটা অনুষ্ঠান উনি করার জন্য। আমার সামনে আমাদের কর্পোরেটর বোনেরা আছেন এবং আমাদের মণ্ডলের সমস্ত সদস্যবৃন্দ, আমাদের বুথের সমস্ত প্রেসিডেন্ট এবং সব স্তরের যারা কার্যকর্তারা এই ৮ বরদোয়ালির আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ধন্যবাদ দিতে চাই। রাজীববাবু ঠিকই বলেছেন যে এত অল্প সময়ে মোদিজির সম্পর্কে আলোচনা সম্ভব নয়। কনস্ট্যান্ট টাইম, অল্প সময়ের মধ্যে শেষ করা যাবে না। এখানে আমরা যারাই আছি, ভারতীয় জনতা পার্টির যারা বহু পুরনো যারা সদস্যরা আছেন, তারপরেও কিন্তু এটা অস্বীকার করার উপায় নয় যে 2014 পর যখন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, তারপরে মানুষের মধ্যে কিন্তু একটা প্রাণের সঞ্চার হয়েছে। বললো যে না, এতদিন ধরে তো আমরা খুঁজছিলাম কার উপর বিশ্বাস করা যায়, এই দেশকে কে আগে নিয়ে যাবে, সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, এই ধরনের মধ্যে কিন্তু আমাদের মধ্যে সবার মধ্যে অলমোস্ট একটা কনফিউশন ছিল। আর কনফিউশন থাকলে মানুষ কিন্তু কোনো কাজ করতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না। মোদিজি যখন একটার পর একটা কাজ করতে লাগলো, সমস্ত মানুষ তখন ডিসিশন নিল, না আর বসে থাকা যাবে না, এইরকম একজন কর্মযোগী প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, চোখ বুঝে প্রধানমন্ত্রীজিকে সমর্থন শুরু হলো, চারিদিক থেকে শুরু হয়ে গেল। এখানে মেম্বারশিপের কথা হয়েছে, আমাদের ত্রিপুরা রাজ্যের মেম্বারশিপের তখন আমি ইনচার্জ হয়েছিলাম, মাত্র 1,24,000 মেম্বার ছিল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাতে। সেই জায়গায় আমরা 6,50,000 আমরা করেছিলাম 2019-এ। এখন আমাদের টার্গেট এবার 12 লক্ষ, সেটাও হবে। আমি জানি যখন সরকারে যখন থাকে অনেক সময় এন্টি ইনকামবেন্সি একটা ফ্যাক্টর থাকে, এটা যেন না আসে। আমাদের যে দায়িত্ব থাকবে, এখানে যারা উপস্থিত আছেন, কোনো অবস্থায় মানুষের মধ্যে হয়তোবা কনফিউশন সৃষ্টি করে সাময়িক কিছু লাভালাভির বিষয় থাকে, কিন্তু ইন দ্য লং রান মানুষকে বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের যারা সভ্যরা আছেন, এখানে যারা মেম্বাররা আছেন, তাদের দায়িত্ব। আজকে এমন একজন ব্যক্তির অধীনে আমরা কাজ করছি, যিনি যা বলেন তাই করেন। এই যে বিশ্বাস, এই বিশ্বাস হচ্ছে সবচেয়ে বড় জিনিস। উনি কি বলেছেন যে 1 নেশন 1 ইলেকশন, আমি বারবার বলতাম, এবং সেটাই কিন্তু ক্যাবিনেট থেকে সেটা পাশ হয়ে গেল, এবং আমি আশা করি এটা পার্লামেন্টেও পাশ হবে, রাজ্যসভায়ও পাশ হবে। যা বলেন তাই করেন। আমরা পেরিনিয়াল প্রবলেম, সারা বছর ধরে ইলেকশন থাকে, কাজই করা যায় না, সমস্ত বিভিন্ন বাধা আসে যে এই সময় আপনার কোনো ফাইল মুভমেন্ট করতে পারবেন না। তো সেই জায়গায় যখন 1 নেশন 1 ইলেকশন হবে,
তাতে করে কিন্তু কাজও ত্বরান্বিত হবে। 2 দফায় হবে, প্রথমে পার্লামেন্ট এবং আমাদের বিধানসভার এই দুটো ইলেকশন একসাথে হবে খুব সম্ভব, আর বাকি দ্বিতীয় স্তরে অন্যান্য লোকাল যে ইলেকশন সেইগুলো হবে। এটা পরবর্তী সময়ে আরো বোঝা যাবে। আমাদের ত্রিপুরাতে খুব সম্ভব আমরা আরো 1 বছর হয়তো বা বেশি আমরা পাবো এই সরকার চালাতে গিয়ে। এবং প্রধানমন্ত্রীজি যখন ডিসিশন নিলেন যে জিএসটি, আমরা জানি যে ইমপ্লিমেন্টেশন অফ গুডস অ্যান্ড ট্যাক্সেস কত বড় একটা, এটা নিয়ে কত চিন্তা ভাবনা যে এটা করলে কি হবে। আজকে জিএসটি হওয়াতে যেখানে বিভিন্ন ধরনের ট্যাক্স দিতে হতো আগে, সব বিষয়ে ট্যাক্স, সেটাকে একসাথে নিয়ে এসে জিএসটি উনি ডিসিশন নিলেন। এগুলো আমাদের বলতে হবে। এবং এতে করে রাজ্যের তো লাভ হচ্ছেই, প্লাস সেন্ট্রালেরও লাভ হচ্ছে। মানুষেরও যে সমস্যা হতো যারা জিএসটি দেয় তাদের পক্ষে অনেকটা সুবিধা হয়েছে। আমাদের 370 এবং 35A ধারা, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন, যে জম্মু অ্যান্ড কাশ্মীরে কত কথা হচ্ছিল যে 370 ধারা যদি বাতিল হয় তাহলে এই দেশের মধ্যে রায়েট হয়ে যাবে, সমস্যা হবে, দেশ ভাগ হয়ে যাবে, কত রকমের সমালোচনা হয়েছিল। কিন্তু এই যে বললেন সেটাই উনি করে দেখালেন। আজকে জম্মু অ্যান্ড কাশ্মীরে একটা শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ সেখানে যাচ্ছে, পর্যটনের একটা বিরাট কেন্দ্র। শান্তি এবং সেখানে যদি নিরাপত্তা না থাকে কোনো দিন ডেভেলপমেন্ট হবে না। আমরা ভূস্বর্গ হিসাবে কাশ্মীরকে আমরা জানতাম, আমরা যখন গিয়েছি সেখানে আমরা দেখেছি মানুষের মধ্যে একটা আনন্দের বাতাবরণ ছিল। এই উগ্রপন্থীদের কারণে সেখানের সেই আনন্দ শেষ। সেখানে স্টোন পেল্টিং হতো, গোলাগুলি হতো, বোম ব্লাস্টিং হতো। সেই জায়গায় একটা বিরাট সিদ্ধান্ত নিল যে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে কারণে বলিদান হয়েছেন সেই 370 ধারা এবং 35-এ সেটাকে অ্যাবলিশ করেছে। এই হচ্ছে আমাদের কর্মযোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এখানে আমাদের সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস ও তার প্রয়াস শুধু একটা নারা না, উনি কাজ করে দেখিয়েছেন। আমাদের মহিলা যারা মুসলিম মহিলারা আছেন, কত নির্যাতন ওরা সহ্য করেছেন। 3 বার তালাক তালাক যদি বলে তারপর দেখা গেল ওদের ডিভোর্স হয়ে যেত। এই ধরনের আইন ভারতবর্ষের নিকটে বহু মুসলিম কান্ট্রি আছে বা অন্য জায়গায়ও আছে, সেখানেও সেই আইন নেই, শুধুমাত্র ভারতবর্ষে। সেটাকে এই 56 ইঞ্চির যে বলে যে বুক, উনি বলেছেন যে আমি করে দেখাবো, এবং সেটাই করে দেখালেন। যে সবকা সাথ সবকা বিকাশ, সেটা উনি করে দেখিয়েছেন। সেটা হচ্ছে আমাদের কর্মযোগী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সেটা মানতে হবে আমাদের। এখানে বলা হয়েছে যে কিভাবে ভারতকে দুর্বল করা যায়। বারবার আমাদের শুধু বর্ডার এরিয়া নয়, আমাদের দেশের ভিতর পার্লামেন্টে এসে, বোম্বেতে এসে, আমাদের নর্থ ইস্টার্ন রিজিয়নে পর্যন্ত এই সোলজাররা যাদের গলা কেটে ফেলতো, মুন্ডু নিয়ে যেত, রাজীববাবু বলেছেন সেটা, সেই জায়গায় আজকে সার্জিক্যাল স্ট্রাইক এবং এয়ার স্ট্রাইক যখন করলেন, এখন কিন্তু আমরা আর এই কথা শুনি না, এখন আর দেখা যায় না এগুলো। আমরাও এই প্রধানমন্ত্রীজির এইসব সিদ্ধান্তে আমাদেরও বুক ফুলে উঠে, আমরাও বলতে পারি। কারণ সব মানুষরা একটা গার্জিয়ান, যখন বিপদের সময়ে যে গার্জিয়ান থাকবে সে হচ্ছে আসল, এবং সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি দেখিয়েছেন। তাতে করে আমাদের মধ্যেও কিন্তু সেই ইচ্ছা হয়। এই সুইচ অফ নেতাদের মতো আমাদের এখানে আমরা দেখেছি, বহু সুইচ অফ নেতা কিন্তু ত্রিপুরাতে আমরা দেখেছি। বিপদের সময়ে আমরা যখন মানুষ পাশে পাবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনারা দেখেছেন যখন, কারণ এমন এক নেতা যাকে দেখে, ওনাকে আদর্শবান ব্যক্তি হিসাবে দেখে আমাদের মধ্যে সেই উৎসাহ জাগে। যখন কুমারঘাটের এই যে উল্টো রথের যে ঘটনা হয়েছিল আপনারা দেখেছেন, একটা সাংঘাতিক সমস্যা। ওই সময় আমরা কি করলাম, আমি সেদিনেই ট্রেনে আমি চলে গেছি এখানে আপনাদের হয়ে, রাত্রে রাত্রে সেখানে পৌঁছে ওই সময় যাওয়া এবং তাকে সমাধান করা ভেরি ইম্পর্টেন্ট। বিরোধীরা কিন্তু ঢুকতেই পারে। এবং সেই অনুপ্রেরণা কোথা থেকে পেলাম, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য। আজকে এত বড় একটা ফ্লাড হয়ে গেল, বিপর্যয় চারিদিকে,
সারা ভারতবর্ষের মধ্যে একটা আলোচ্য বিষয়। কিছুদিন আগে এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের ভারতীয় জনতা পার্টি, যিনি এবার যাদবপুর থেকে দাঁড়িয়েছিলেন, উনি এসেছিলেন। উনি এসে বলেছেন একটা আলোচ্য বিষয়, যে এত অল্প সময়ের মধ্যে এত বৃষ্টি হওয়ার পরেও কিভাবে আপনারা ম্যানেজ করলেন। 3 দিন আমরা ঘুমোইনি, আমি তো ঘুমোইনি, আরো অনেকে ঘুমোয়নি। ওই রাজীববাবু এক জায়গায় বলেছিলেন যে রাত্রে 12:30 না 1:30টার সময় আমাকে ফোন করেছে, আমি জেগে আছি, যে অমুক জায়গায় এই সমস্যা। আমরা সাথে সাথে সেখানে কাজ করেছি। এই যে ম্যানেজ করলাম আমরা, সেই ইন্সপিরেশন কার থেকে? সেই কর্মযোগী নরেন্দ্র মোদীজির জন্য। সেই কারণে আমাদের সম্ভব হয়েছে। সেটা ঢুকতে পারেনি বিরোধীরা, কিন্তু কোনো সমালোচনা করতে পারেনি। আমরা সেটাকে কন্ট্রোল করলাম। এখন সাদা পায়জামা, সাদা কুর্তা পরে সমস্ত জায়গায় ঘুরছে। এখন কোথাও কোনো পাওয়া যায় কিনা, মানে ছিদ্র পাওয়া যায় কিনা কিছু বলার, নানা জায়গায় নানা কথা বলছে। আমি হোম মিনিস্টার সাহেবের সাথে কথা বলেছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার সাথে কথা বলেছি। সাথে সাথে 3 থেকে 4টা আমাদের হেলিকপ্টার দিয়েছে, আপনারা সবাই জানেন। বলছে ক্যা চাইয়ে আপকো और? আমি বললাম যে আমাদের রাবার বোট লাগবে, সেটাও দিয়ে দিলেন। এনডিআরএফ পাঠিয়েছেন, এইচডিআরএফ এর টিম আমাদের ছিল। সব মিলে দেখুন সব দিকে, কারণ এই হাতিয়ার, এই ধরনের জিনিস যদি না থাকে, এই যে এয়ার লিফটিং করে তাদের খাবার পৌঁছানো, বিশেষ করে গুমতি ডিস্ট্রিক্টে সাউথে সাংঘাতিক অবস্থা। সেই সব জায়গায় আমরা কিন্তু ভুলে যাই যে কিভাবে আমরা এটাকে, এবং সমস্ত কার্যকর্তা, পুরো অ্যাডমিনিস্ট্রেশন এবং আমাদের কার্যকর্তারা সবাই নেমেছে সেই জায়গায়, আমরাও জলে নেমেছি। এরকম বিভৎস চিত্র কিন্তু আমাদের ত্রিপুরাতে আর কখনো হয়নি। প্রকৃতির সাথে হবে না, আপনি চেষ্টা করলেও পারবেন না। এখন জিজ্ঞেস করছে, সর্বদলীয় বৈঠক ডাকলাম, সেখানে জিজ্ঞেস করছে আগাম কেন আমাদের কাছে খবর নেই। আরে আগাম খবর যখন ছিল, বিভিন্ন সময় আমরা তৈরি ছিলাম, তখন দেখা গেল হয়নি কিছুই। আর যখন আগাম খবর ছিল যাদের দেওয়ার কথা তাদের কাছেই নেই, এরকম হবে। তারপরেও আমরা তো এটাকে ম্যানেজ করেছি। এখন খুঁজছে চারিদিকে যে ত্রাণের সমস্যা। আমাদের যে গৃহমন্ত্রীজি অলরেডি একটা টিম পাঠিয়েছে, আজকে আরেকটা টিম পাঠিয়েছে। গতকালও ওনার সাথে আমি কথা বলেছি, যে আমি বললাম যে বিরোধীরা তো এই ধরনের মানে কথা বলছে, মেমোরেন্ডাম শুদ্ধ আমি আমাদের যে সেক্রেটারি মহোদয় আছেন ওনাকে দিয়ে আমি পাঠিয়েছি। নিয়ম এগুলো পাঠাতে হয় সাহায্যের জন্য। 40 কোটি টাকা আমাদের দিয়েছেন, কিন্তু বাকি যে নিয়ম সেগুলো করে তারপরেই সেটা দেওয়া যাবে। তো আজকেই আরেকটা টিম এখানে এসছে, আমাদের চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বলছে, আমার কাছে সময় চেয়েছে। তো এইগুলো কিন্তু আমরা একটার পর একটা আমরা করে যাচ্ছি। এবং ডাবল ইঞ্জিনের সরকারের এই হচ্ছে সবচেয়ে সুবিধা। আপনারা এখানে যারা আছেন, আপনাদেরও একটা মানে এই ব্রিজিং যে বিষয়, যে আমাদের গার্জিয়ান আছে এই কেন্দ্রের, যিনি বিধায়ক, আমাদের গার্জিয়ান আছে। যখন কোনো সমস্যা হবে আমরা জানি, সেখানে যদি ওনার গোচরে আনা যায়, আমাদের এই কাজটা সমাধা হবে। এই যে ব্রিজিং, সেটা যখন হবে তাকে বলে লিডার। আমি এর আগেও আমি শুনতাম, আগের যে বিধায়ক মহোদয় ছিলেন ওনাদের যে চিন্তা ভাবনা, আমার কাছে আপনারাই বলেছেন কি, যে আরে আমাদের কংগ্রেসের নিয়ম হচ্ছে ইয়েটা পাওয়া, ওই যে নমিনেশনটা পেলেই যথেষ্ট, এরপরে সবাই পিছিয়ে পিছিয়ে আসবে। আর আমাদের উল্টো, এত পরিশ্রম করার পরও যাতে ব্রিজিং গ্যাপ না হয় তার চেষ্টা করছি আমরা। কারণ এই যে সংস্কৃতি, আমি বলবো কুসংস্কৃতি ছিল, এটার থেকে এত সহজে পার পাওয়া কিন্তু মুশকিল, অনেক টাইম লাগবে। আমাদের নর্থ ইস্টের কি অবস্থা ছিল, বাইরে যাওয়া একটা দুষ্কর কাজ। এখান থেকে আপনি যাবেন সেই 18 মুড়া পার হয়ে ধর্মনগরে যাবেন, আতঙ্কের পরিবেশ। সেই আপনি রেসকোর্ট করে নিয়ে যেত, এইসব আমরা ভুলে যাইনি ওইসব ঘটনাগুলো। আজকে পিসফুল সমস্ত জায়গায়। এবং প্রধানমন্ত্রীজি নর্থ ইস্টকে উনি বারবার বলছেন যে নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয় অ্যাক্ট ইস্ট পলিসিতে, তাহলে ভারতও কোনোদিন ডেভেলপ হবে না। অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন উনি। আমি যখন সমস্ত মিনিস্টারদের, চিফ মিনিস্টারদের সম্মেলনে আমি বসি, ওনারা বলেন যে এখন মনে হচ্ছে আমরা ভারতীয়, আগে এরকম ছিল না। নর্থ ইস্টের মনে হতো এটাকে চাইনার সাথে না অন্য কোনো রাষ্ট্রের সাথে, কেউ বুঝতো না। এখন একটা এমন একটা পরিবেশ হয়েছে
বলছে যে না আমরা ভারতীয়, এই ফিলিংস এসছে। এত সহজে হবে না, আরও সময় লাগবে। আরও সময়ের মাধ্যমে সেটা হচ্ছে। আমাদের ত্রিপুরাতেও দেখুন এই 12টার মতো যে অ্যাকর্ড হয়েছে নর্থ ইস্টে, এর মধ্যে ত্রিপুরাতে 3টে হয়েছে। এটা নিয়ে অনেকে কথা বলবে, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপর আমাদের ভরসা রাখতে হবে। তার কারণ কি? আজকে আমরা বলতে পারি যে কিছুদিন আগে যারা এনএলএফটি এবং এটিটিএফ এর ওরা যে অস্ত্র এখানে আমাদের সামনে ওরা ত্যাগ করলো, আপনারা দেখেছেন এতে করে কি হচ্ছে। আজকে ত্রিপুরা কিন্তু আমরা বলতে পারি যে ত্রিপুরা বৈরীমুক্ত ত্রিপুরা। সেটা তো আগে সম্ভব ছিল না, এবং সেটা সম্ভব হয়েছে দূরদর্শিতার কারণে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে, সাথে আমাদের যে যশস্বী গৃহমন্ত্রী অমিত শাহজির কারণে সেটা সম্ভব হয়েছে। আমরা সেই দিশায় আমরা কাজ করছি। সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটাকে সিএএ বলা হয়, এটা নিয়ে কত রকমের কত কথা। সাহসী পদক্ষেপ, একটার পর একটা সাহসী পদক্ষেপ নিয়েছে। যারা আফগানিস্তানে আছে, যারা বাংলাদেশে আছে, বিভিন্ন যে আমাদের যারা ওখানে মাইনরিটি, তাদেরকে যাতে আমরা সিটিজেনশিপ দিতে পারি তার জন্য ব্যবস্থা করেছে। সেখানে তাদেরকে যেভাবে নির্যাতন করেছে, এবং ইন্ডিয়াতে এসে বসে আছে অনেক বছর ধরে, কিন্তু ওদেরকে সিটিজেনশিপ দেওয়া হতো না। সেই ব্যবস্থা নরেন্দ্র মোদীজি করেছেন। আপনি দেখুন সমস্ত বিষয়ে ওনার নজরদারি আছে। কোভিডের কথা বলে তো লাভই নেই। আমরা কিভাবে কোভিড আমরা মোকাবেলা করেছি। আমাদের যখন প্রধানমন্ত্রীজি বললেন, আমাদের কোনো আইডিয়াই নেই যে করোনা এরকম হতে পারে। আমরা মুখের মধ্যে মাস্ক পরে কি অবস্থায় ছিল, যেখানে যায় হাত একবার সেই স্যানিটাইজার দিয়ে হাত ধুতাম। আবার আমরা ফিরে আসতে পারবো কিনা খালি চিন্তা করতাম, কোন দিন জানি আবার আসে আপনাদের সাথে এইভাবে কথা বল। কোনো আর্টিকেলে ধরা যেত না, একজন আরেকজনের সাথে কথা বলতে পারতাম না। কি একটা ভয়ঙ্কর পরিবেশ। এবং ভারতবর্ষের এই ধরনের যে ম্যানেজমেন্টের যে অবস্থা, কোনো সেই মানে বড় বড় যে দেশগুলো ছিল সেই তুলনায় আমরা কিছুই ছিল না। প্রধানমন্ত্রীজি যখন বললেন যে আমাদের সমস্ত জায়গায় আমাদের যারা সামনের দিকে আছে কাজ করছে, ডাক্তার বা অন্যান্য নার্স যারা আছে, তাদেরকে কাশি ঘন্টা বাজিয়ে যখন জনতা কারফিউ উনি আহ্বান করলেন, তখন কত অট্টহাসি, কত রকমের কথা মানুষ বলেছে বিরোধীদের। কাজই হচ্ছে এটা। তার রেজাল্টটা কি হলো? আজকে আমরা এর থেকে মুক্ত পেয়েছি। এবং শুধু তাই নয়, উনি যখন বললেন যে আমাদের দেশের মধ্যেই এই আমাদের প্রতিষেধক এখানে বের করবে, মানে উইদিন 9 মাসের মধ্যে এখানে দুটো ভ্যাকসিন, তিনটি ভ্যাকসিন এখানেই আবিষ্কৃত হয়েছে, এবং আমরা সবাই সেই ভ্যাকসিন পেয়েছি। আমরা বেঁচে গেছি এবং মুফতে দেওয়া হয়েছে। শুধু আমরা না, ভারতবর্ষের বাইরে প্রায় 100টা দেশের মধ্যে উনি সেই ভ্যাকসিন বিতরণ করেছেন। ভাবুন, আমরা বসুধৈব কুটুম্বকম আমরা বলি যে আমরা যে সমস্ত এই ইউনিভার্স, আমরা এক পরিবার, সেটা শুধু কথাই নয়, উপনিষদে লেখা আছে তাই নয়, কাজেও উনি দেখিয়েছেন। এখানে প্রধানমন্ত্রীজি বলেছেন ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। আজকে একটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম, সেখানে মাননীয় মন্ত্রী সুশান্তবাবু সেখানে ছিলেন। আমাকে একটা কার্ড দিয়েছেন, প্রথমে আমাকে একটা কার্ড দিয়েছেন। সেই কার্ডটা একদম পুরো স্মার্ট কার্ডের মতো। আমাদের রেশন কার্ড আগে কীরকম ছিল, সেগুলো নষ্ট হয়ে যাওয়ার চেষ্টা। তো এই কার্ডটা আমি পকেটে, মানি ব্যাগে আছে আমার এখন, সেই আমরা ত্রিপুরা সরকারও সেই দিশায় আমরা কাজ করছি। তো সেটাকে নিয়ে আমরা যে কোনো জায়গায় যেতে পারি সেটাকে নিয়ে। তো সেই কাজটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, যে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড। কিছুদিন আগে আপনারা দেখেছেন ভারতীয় নয়া সংহিতা, কত বড় তিনটে আইন প্রধানমন্ত্রীজি করেছেন। এই নিয়েও বিরোধীরা কত বিরোধিতা করেছে, কত সুবিধা হয়ে গেল এই আইন হওয়ার সুবাদে। G20 প্রেসিডেন্সি পেয়েছে, পাওয়ার পর আমরা দেখেছি সমস্ত যে দেশের রাষ্ট্রপ্রধানরা এসে মাননীয় প্রধানমন্ত্রীজিকে, কেউ মিস্টার বস, কেউ পায়ে ধরেও নমস্কার করেছে। আমিও সেখানে গিয়েছি, একটা পার্টে আমার প্রেজেন্ট থাকতে পেরেছি। তো সেখানে আমাদের গর্ববোধ হয়
যে আজকে যেটা বলা হয়েছে যে প্রধানমন্ত্রী যে কর্মযোগী, সেটা কিন্তু আক্ষরিক অর্থেই সেটা আমরা দেখতে পাই। 500 বছর ধরে আমরা শুনিয়ে আসছিলাম যে আমরা তো আর 500 বছর বেঁচে নাই, আমরা ক্যারি ফরওয়ার্ড আর কি। আমাদের জন্মের আগের থেকে শুনলাম যে 500 বছর ধরে রাম মন্দির নিয়ে এই রামলালা একটা টেন্টে থাকে, কত আন্দোলন হলো, কত ঋষি মুনিরা, কত লোক আমাদের ভারতীয় জনতা পার্টির থেকে শুরু করে অন্যান্য আমাদের যারা সংগঠনের যারা অন্যান্য বিভিন্ন শাখা সংগঠনের লোক, তারা বলিদান হয়েছেন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি এসে সেই টেন্ট থেকে এনে অযোধ্যাতে রাম মন্দির প্রতিষ্ঠা করলেন এবং প্রাণ প্রতিষ্ঠা করলেন। কত বড় কাজটা করেছেন আপনারা ভাবুন। আমরা ভুলে যাই, এগুলো কিন্তু আমরা ভুললে চলবে না। অনেকে বলে যে আমার তো পেটে খাবারের বিষয়, খাবার পড়ছে না, চাকরি নাই, এরকম। আপনারা ভাবুন, একটা উদাহরণ আমি দিচ্ছি। পণ্ডিত দীনদয়ালজির একটা বই আমি ইন্টিগ্রাল হিউম্যানিজম আমি পড়ছিলাম, যে একটা লোক সে জেলের ভিতর আছে, সেখানে তাকে ফুড দেওয়া হচ্ছে, ভালো ভালো খাবার দিচ্ছে, কিন্তু স্বাধীনতা নেই। তার কাছে কি এটা ডেলিসিয়াস ফুড মনে হবে? তার কাছে কিন্তু সেটা ডেলিসিয়াস ফুড হবে না। বন্দি অবস্থায় আমি খাবার দিলাম, যে আমরা ফুড ইম্পর্টেন্ট নাকি আমার যে ডেমোক্রেসি গণতন্ত্র সেটা ইম্পর্টেন্ট? তো এইগুলোর উদাহরণ আমি জাস্ট একটা আমি টাচ করতে চেয়েছি। সব হবে প্রধানমন্ত্রীজি যেভাবে কাজ করছেন, এবং আমি নিশ্চিত 10 বছর উনি যেভাবে দেশকে চালিয়েছেন, আগামী দিনও আরও সব মানুষের জন্য যে কর্মের ব্যবস্থা করা সেটা নিশ্চয়ই উনি করবেন। বিভিন্ন যে এখানে একজন বলছিলেন যে উনি খুব ধর্মপ্রাণ মানুষ, সেটা তো বলার অপেক্ষা রাখে না। সবসময় আমরা দেখি যখন পার্লামেন্টে, ভারতবর্ষের ইতিহাসে আমরা কোনোদিন দেখিনি যে পার্লামেন্টে ঢুকার আগে উনি সাষ্টাঙ্গ প্রণাম করেছেন। প্রথম মুখ্যমন্ত্রী, এর আগে কোনোদিন মুখ্যমন্ত্রী হননি, এমএলএ হননি, মুখ্যমন্ত্রী হয়েছেন প্রথম। আর প্রথমবার উনি এমপি হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আর সেই পার্লামেন্টে ঢুকার আগে সাষ্টাঙ্গ প্রণাম। আমিও যখন রাজ্যসভার সদস্য হয়েছিলাম, দেখুন কিভাবে ইনফ্লুয়েন্স করে। ঢুকার আগে আমরা তো আর ওনার মতো করতে পারবো না, একবার মনে হলো একটু নমস্কার করে ঢুকি। এখানেও বিধানসভায় যখন আমরা ঢুকি আমি, সেখানেও কিন্তু একবার প্রধানমন্ত্রীজির কথা মনে করে একবার একটা নমস্কার যেভাবেই হোক আমরা করেছি। এই যে ইনফ্লুয়েন্স, যে কর্মযোগী আমাদের যে পথ দেখায়, পথপ্রদর্শক, ওনাকে অনুসরণ করে, অনুকরণ করে না, অনুসরণ করে আমাদের চলা প্রতিটা মানুষ ঠিকভাবে। আজকেও আমি একটা প্রোগ্রামে আমি বলেছি যে আমাদের কংগ্রেসের বহু লোক আছে যারা বক্রপথে চলতে অভ্যস্ত, আর আমরা সোজা পথে চলার অভ্যস্ত। বক্রপথ পরিত্যাগ করুন। আরেকটা বলেছি, সুশান্তবাবু সেখানে বলছিলেন যে কালকে কে নাকি কি বলছিল, আমি বললাম যে ডোন্ট ওয়ারি, এইসব নিয়ে এত চিন্তা করার বিষয় নয়, আপনি যা বলার আপনি বলেছেন। তবে একটা প্রভাব আছে, সেই প্রভাবটা আমাদের সবার জন্য প্রযোজ্য। সেটা হচ্ছে, তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন। আমি বলেছি তুমি অদম হইলে আমি উত্তম হইব না কেন। আমরা ওইভাবে চলার লোক, এবং আমাদের এই কর্মযোগী আমাদের সেটা শিখিয়েছে। দেশের অর্থের অবস্থা কি ছিল? 5 ট্রিলিয়ন ইকোনমি, সেখান থেকে এখন 3rd ট্রিলিয়ন ইকোনমির চিন্তা ভাবনা করছেন। 11 থেকে কোথায় এখন চলে গেছে 5 ট্রিলিয়ন, এবং ফ্রেজাইল একটা অবস্থা ছিল, সেই জায়গার মধ্যে এখন 5 ট্রিলিয়ন ইকোনমি হয়েছে। এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসির কথা যদি বলুন, 33 বছর ধরে এডুকেশন পলিসি, এডুকেশন কিভাবে, আমাদের শিক্ষা পদ্ধতি কি হবে, কেউ চিন্তা ভাবনা করেনি, খালি ভাষণবাজি করেছে। ন্যাশনাল এডুকেশন পলিসি, জাস্ট আমি একটা উদাহরণ দিচ্ছি, 2020-তে উনি যখন সেটা করলেন, সেটা কি, ধরুন এখানে আমরা ইমপ্লিমেন্ট করেছি 4 বছরের কোর্স, 8টা আপনার সেমিস্টার আছে। ফার্স্ট সেমিস্টার আপনি যদি পাস করেন, আপনার ইচ্ছে হচ্ছে বা কোনো কারণে আপনার পড়াশোনা হবে না, তো সেই জায়গার বাদ যেতে হচ্ছে অন্য জায়গায়, আপনাকে একটা সার্টিফিকেট দেবে যে আপনি যে করেছেন, একটা সার্টিফিকেট আপনি পাবেন। যদি দ্বিতীয় সেমিস্টার আপনি করেন, তাহলে আপনাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেবে।
আপনি চলে যেতে পারেন। এই সার্টিফিকেটটা কিন্তু আপনি যে কোনো জায়গায় প্রেস করতে পারেন। আবার মানে এই যে এন্ট্রি এবং এক্সিটের সুবিধা সেটা করেছেন। 3 বছর যদি করেন আপনাকে ডিগ্রি দেওয়া হবে, আর 4 বছর যদি আপনি করেন আপনাকে অনার্স দেওয়া হবে। প্রধানমন্ত্রীজি সেই কাজটা শুধু ওনার মস্তিষ্ক প্রসূত না, যারা ভারতবর্ষের বিশিষ্ট এডুকেশনিস্ট তাদের থেকে ওনাদের কাছে আহ্বান করেছেন যে কি করলে ভালো হবে। একটা টিম অফ এডুকেশনিস্ট সেই ডিসিশন নিয়ে সেটা করেছেন। আজকে এটার যে রেজাল্ট আমরা কিন্তু সহসা আমরা পাবো না, লং টার্মে যখন আমাদের নেক্সট জেনারেশন তার রেজাল্টটা আমরা দেখতে পারবো। এবং ভারতীয় তত্ত্বর উপর ভিত্তি করেই এডুকেশন পলিসি হয়েছে আমাদের এখানে। আপনারা সবাই জানেন নালন্দা, তক্ষশিলা এরকম ইউনিভার্সিটিতে বিদেশ থেকে আসতো এখানে পড়াশোনা করতে। আর কারণটা কি? অর্থাৎ আমাদের এখানে সব কিছু ছিল, সেই জায়গায় মানে সেটাকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী যে এই ন্যাশনাল এডুকেশন পলিসি করছে। কিছুদিন আগেও আমি দেখছিলাম যে প্রধানমন্ত্রী যে আমেরিকাতে গেছেন, সেখানে থেকে প্রায় আমাদের যে বিভিন্ন মূর্তি চুরি করে নিয়ে গিয়েছিল, কোহিনূর সবাই জানেন যে ইউকেতে, লন্ডনে নিয়ে গেছে, সেটাও মাননীয় প্রধানমন্ত্রীর কারণে এখন কিন্তু ফিরে আসছে। এর জন্য মারপিট করতে হয়নি, গুলি ছুটতে হয়নি, কিন্তু প্রধানমন্ত্রীজির যে অ্যাপ্রোচ, কর্মযোগী যাকে বলে, যে আমার জিনিস তুমি কেন নিয়ে যাবে, দিয়েছে, ফিরে নিয়ে আসছে। এসব আমাদের এখন কথায় কথায় ক্যাশ টাকার কিন্তু আর সুবিধা নেই। রাজনীতিতে অনেকে আসে এবং এই রাজনীতিতে অনেকে আসে যে টাকা বানানোর জন্য। প্রধানমন্ত্রীজি যখন দেখলো যে এই বিষয়টার মধ্যে আমাদের কুঠারাঘাত করতে হবে, তখন কি করলেন? ডিমনিটাইজেশন উনি করলেন। অর্থাৎ আমাদের এই যে আস্তে আস্তে করে আপনি টাকা, ক্যাশ টাকা দিয়ে আপনি কাজ করতে হবে, ডিবিটির মাধ্যমে সব কিছু হচ্ছে। যেটা বলা হয়েছে যে আমাদের সমস্ত যারা গরিব মানুষ তাদেরকে যখন বলা হলো সবার একটা অ্যাকাউন্ট খুলতে হবে, এবং সেই অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে সমস্ত বেনিফিশিয়ারি স্কিম যে টাকা, সেটা কিন্তু ডিবিটির মাধ্যমে প্রধানমন্ত্রীজি সেই কাজটা করছেন। আমাদের এখন ইউপিআই, যেটা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, তার মাধ্যমে ট্রানজ্যাকশন হচ্ছে এখানে। ডিফেন্স, আগে বাইরের থেকে আমাদের ডিফেন্সের প্লেন, হেলিকপ্টার ইত্যাদি সরঞ্জাম, আমাদের AK-47 বলুন, যাই বলুন, এখন ভারতবর্ষে এখন তৈরি হচ্ছে এবং আমরা বাইরে এখন সাপ্লাই করছি সেটা। মোবাইল এখন আমরা বাইরে এখন নিজেরা তৈরি করে সেগুলো আমরা বাইরে দিচ্ছি। এবং সত্যিকারের অর্থে উনি যেটা বলছেন মেক ইন ইন্ডিয়া, এই 10 বছরে মেক ইন ইন্ডিয়া, এটা কিন্তু সেটা বাস্তবায়িত করেছেন। স্বচ্ছ ভারত মিশন আমরা সবসময় যাই, আমরা যখনই আমাদের বিশেষ করে সব মণ্ডলে। আর একটা বিষয় আমাদের সবসময় যখনই হয়, এই আরেকটা বিষয় আমার খুব ভালো লাগে বলতে, যে এই যে সেবা পক্ষকাল, যে 3 জন আমাদের লিজেন্ড ব্যক্তি, মাননীয় প্রধানমন্ত্রীজি 17 সেপ্টেম্বর, 25 সেপ্টেম্বর আমাদের পণ্ডিত দীনদয়ালজির, আর জাতির জনক আরেকজন লিজেন্ড মহাত্মা গান্ধী, এই যে 3 জনের জন্মবার্ষিকী আমরা পালন করছি। আর মাঝখানে আর বাকি যেসব এই স্বচ্ছ ভারত মিশন, ব্লাড ডোনেশন, এগুলো কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টির যে পার্টি, তারাই এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। ওই বসে বসে ওই মুছে এরকম করে ধরে একে মারবো, একে ধরবো, আর কিরকম দিলাম আজকে, এইসব বলার দিন এই ভারতীয় জনতা পার্টিতে হবে না। ভারতীয় জনতা পার্টি সুস্থ রাজনীতি করে এবং সেই চিন্তাধারাই চলতে চায়। প্রধানমন্ত্রী জনধন যোজনা, তো আগে আমি বললাম, শুধু তাই না, কিষাণ সম্মান নিধিতে এখন পর্যন্ত মানে যে 6,000 প্রতি বছরে দেওয়া হয়, সবাই জানেন সেটা একমাত্র যে কৃষক আমাদের আসল শক্তি। 75 ভারতবর্ষের, ত্রিপুরাই হোক, সব জায়গায় মানে কৃষি প্রধান দেশ, আমাদের কৃষি প্রধান রাজ্য। সেখানে প্রথমে কৃষকদের বীজ কিনতে, সার কিনতে পয়সার প্রয়োজন, তারা গিয়ে পয়সা আনতো সমস্ত যারা লোকাল যে টাউট আছে বা মহাজন, তাদের থেকে পয়সা আনতো। সেই জায়গায় প্রধানমন্ত্রী জানেন 6,000 টাকা করে 3 কিস্তিতে 2,000 করে দিচ্ছেন, এবং তাতে করে কৃষকদের অনেক সুবিধা হয়ে গেছে। আমাদের ত্রিপুরার জন্য সবচেয়ে বেশি যেটা সুবিধে বা আমরা সবচেয়ে বেশি খুশি হয়েছি, সেটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, ইন্টারনেট
রেলওয়ে এবং ওয়াটারওয়ে এবং অন্যান্য সমস্ত ডেভেলপমেন্ট দেখুন, হীরা মডেল প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন, এয়ারওয়ে দিয়েছেন। বাংলাদেশে এখন যে সমস্যা হয়েছে আমরা সবাই জানি, আমাদের জন্য খানিকটা হলেও একটু বিঘ্ন হয়ে গেছে। আমাদের অলরেডি এখানে শুরু হওয়ার কথা মৈত্রী সেতু, সব কিছু ঠিক, রেল লাইনও ঠিক। আমি জানি যে আগামী দিন বাংলাদেশের অবস্থাও সেরকম থাকবে না এখন বর্তমান, কারণ এইভাবে চলতে পারে না কোনো দেশ, কোনো রাজ্য কোনো অবস্থায় থাকতে পারে না। আমি সে আশাই রইলাম যে ত্রিপুরার ভারতবর্ষের জন্য আবার যে বাংলাদেশের সাথে আমাদের যে সম্পর্ক সেটা উন্নত হবে। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা আপনারা সবাই জানেন, এত সুন্দর ওনার যে প্রকল্প। প্রধানমন্ত্রী আবাস যোজনার কথা এখানে বলা হয়েছে, তাছাড়া ফ্রি রেশনের কথা এখানে বলা হয়েছে। বিশ্বকর্মা যোজনা প্রায় 18টা শ্রেণীকে, যাদের কথা কেউ কোনোদিন ভাবেনি, সেই বিশ্বকর্মা যোজনা ত্রিপুরাতেও লাগু হয়েছে। বহু যে শ্রেণীগুলো ঠিক করেছে, কামার কুমোর এই ধরনের যাদের কোনোদিন বারবার তাদের জন্য প্রায় 13,000 কোটি টাকার যে যোজনা, সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। প্রধানমন্ত্রী পোষণ যোজনা, তো এইগুলো দেখে আমরাও কিন্তু প্রধানমন্ত্রী যে জন আরোগ্য যোজনা সমস্ত পৃথিবীর মধ্যে একটা আলোচ্য বিষয়, যে 5 লক্ষ টাকা করে প্রতি পরিবার প্রতি বছরের জন্য দেওয়া, সেটাই দেখুন। আমরা যে বললাম যে ওনাকে দেখে একজন লিডারের মতো লিডার, যাকে দেখে আমরাও শিখি, আমরাও মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এখানে শুরু করেছি, যে সমস্ত লোক যাতে তার সুবিধা পায়। প্রচুর আমরা ত্রিপুরা সরকারের বহু কাজ করেছি, যদি এখানে আমি বলি শেষ করতে পারবো না, এবং আশা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করেছি ভাবছি সেটা নিশ্চয়ই হবে। আর 8 নং বরদোয়ালি মুখ্যমন্ত্রীর এটা বিধানসভা, বারবার আমি বলছি আপনাদের দিকে কিন্তু সবাই তাকিয়ে থাকে, এপি সেন্টার কিন্তু আপনারা, কারণ কথায় কথায় এখানে পুজো হচ্ছে না, এই ক্লাব এই করেছে সেই করেছে, তো মুখ্যমন্ত্রীর কারণে। আর এখন তো একটা নতুন আবার আরম্ভ হয়েছে, মুখ্যমন্ত্রীর 2 কিলোমিটার দূরে একটা কুকুর মারা গেছে, মুখ্যমন্ত্রীর নামটা রাখতে হবে, অদ্ভুত এক সিচুয়েশন। আর মুখ্যমন্ত্রীর বিধানসভার মধ্যে অন্যান্য পার্টি যে আছে সেটা বলে না, এবং তারা কি চিন্তা ভাবনা করছে সেটা বলবে না। মুখ্যমন্ত্রীর যে উনার যে বিধানসভা, সেখানে সমস্ত যে পত্রিকা অফিসারগুলো এখানে আছে, ওনারা কি করছে সেটা বলবে না। তো যাই হোক, আমাদের একটু সাবধান থাকতে হবে। কুচক্রীরা খুব সক্রিয় হয়েছে, ভেবেছে 240 যেহেতু পেয়েছে, এবার হয়তো বা 100 ক্রস করেনি, তারপরে ওরা স্বপ্ন দেখছে কিছু একটা করে ফেলবে। তো মূর্খের স্বর্গে বাস করে কিছুই হবে না। এবং আগামী দিন এই 240 মাঝে মাঝে দেখুন স্বীকার করতে গেলে মাঝে মাঝে পিছিয়ে আসতে হয়, আপনারা সবাই জানেন। আপনারা যদি প্রকৃতির থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, যে বাঘ যখন শিকার করে ও কিন্তু পেছনে চলে আসে। এই 240-40-এ থাকবে না, কোথায় যাবে নেক্সট টাইম আমরাও দেখে যাব, আপনারাও দেখে যাবেন। এই কর্মযোগী নরেন্দ্র মোদীও সে আবার নেক্সট টাইম উনি প্রধানমন্ত্রী হবেন, সেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়কে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা সকলে মিলে